শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী পূজায় ভক্তদের ঢল, মণ্ডপে মণ্ডপে উৎসব। নাশকতার শঙ্কা দেখছে না সরকার, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। সকল অশুভ, অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। সবাইকে আবারও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের ঢাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ, তীব্র জনভোগান্তি, আলোচনার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। এবং আবারও খুলছে দুবাই সাফারি পার্ক। 14 অক্টোবর থেকে সপ্তম শুরু সিজন, পর্যটক টানতে নানা প্রস্তুতি। স্বাগত প্রবাসী সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়েই শুরু হলো দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। রোববার সকালে ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় বিবিধ পূজা। ঢাক, বাদ্য ও উলুধ্বনিতে মুখর ছিল মন্দির প্রাঙ্গণ। দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দিয়ে দেশ ও দশের মঙ্গল কামনা করা হয়। ষষ্ঠীর ব্রতপাঠ, একই সাথে প্রদীপে, ধূপে, ঢাকের তালের সাথে উলুধ্বনিতে দেবী দুর্গার আগমন হলো মর্তে। ঘটে করা হলো তার প্রাণ প্রতিষ্ঠা। আজ সায়ংকালে হবে মা দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। আজ ষষ্ঠীতে বেলতলায় কল্পারম্ভ ষষ্ঠী বিহিত পূজার সকল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। ফুলে ফলে দুর্গামাকে বরণ করে নিতে প্রস্তুত আছেন ভক্তরা। মার ঘরটা বসে, তখন মাটা আসে আর কি, আমাদের স্বর্গ থেকে মর্তলোকে আসেন মাটা। দেশের দশের সবার মঙ্গল কামনায় আমরা পূজা করি। আজকে অঞ্জলি পাবো, এটা ভেবে খুব ভালো লাগছে। রবিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পুষ্পাঞ্জলি নিল আগতরা, জানালো তাদের মনের কামনা। মায়ের কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই, সব ধর্মের মানুষ এক হয়ে থাকতে পারি। খারাপ সময় যদি কারো জীবনে যায়, তাদের যাতে সময়টা কেটে যায় আর সামনে আগানোর শক্তি দিক আমাদেরকে। দেশের সার্বিক পরিস্থিতি যাতে ভালো হয় আর একটু যাতে সবকিছু স্টেবল হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশে সার্বজনীন এই উৎসবের মধ্য দিয়ে মঙ্গল বয়ে আসুক, এই কামনায় বেলতলায় পূজা সম্পন্ন করলেন পুরোহিত ও আয়োজকেরা। সনাতনী পুরাণ মতে ষষ্ঠী পূজার মর্মার্থ জানালেন তারা। সব সনাতন ধর্মাবলম্বী সহ বাংলাদেশের সকল মানুষকে আমরা আমাদের পূজা উৎসবের এই আনন্দ পৌঁছে দিচ্ছি। ধর্ম যার যার, রাষ্ট্রটি সবার। এর ভিতরে কিন্তু আমার পূজার সাথে সরকার, রাষ্ট্র এবং জনগণ সার্বজনীনতা আছে। মা দুর্গা আজকে ষষ্ঠী রূপে সমস্ত আমাদের মায়েরা যারা আছে তাদের ছেলে মেয়েদের মেধা বৃদ্ধি, শিক্ষা লাভ এবং তাদের পরিপূর্ণ মঙ্গলময় জীবন তৈরি হোক, এই প্রার্থনা ছিল। আগামীকাল মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভক্তি নিষ্ঠায় মাতৃরূপে দেবী দুর্গা অধিষ্ঠিত হবেন। ষষ্ঠীতে প্রাণ পেল দুর্গা মা, শুরু হয়ে গেছে দুর্গা উৎসব। প্রকৃতিতে এবং মানুষের মনে শান্তি বয়ে আনুক এই দুর্গাপূজা, এমনটাই প্রত্যাশা ভক্তদের। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান তিনি। শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটা আমাদের সম্প্রীতির প্রতীক। দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয়, নাশকতার মাধ্যমে কেউ যাতে কোনো আতঙ্ক সৃষ্টি বা উৎসবের বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য সরকার, রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষ বিশেষভাবে তৎপর রয়েছে। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার কারণে আজকের এই উৎসবের দিনে আমি সশরীরে আপনাদের সামনে আসতে পারিনি, তবে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে রয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। তবে আলোচনার আশ্বাসে সড়কে অবরোধ থেকে সরে যান তারা। রোববার সকাল 10টা থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের। বিক্ষোভকারীদের অভিযোগ, 2024 সালের মে মাসের মধ্যে তাদের
মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও এখনও প্রায় 17,000 শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি। এ সময় তারা 5 দফা দাবি তুলে ধরেন। মালয়েশিয়ার জন্যই করছিলাম, যেতে পারি নাই। এখন আবার নতুন করে বয়েসেল থেকে আমাদেরকে টেলিং করানো হয়েছে। টেলিং করানোর পরে এখন আমাদেরকে আশ্বাস দেওয়া আছে, কিন্তু নেওয়া হচ্ছে না। জন্ম দোষ আছে বাংলাদেশের, আমাদের গুলিকে মারা দিক, আমরা বাঁচবো না, আমরা মরে গেছি, আমাদের সাথে আমার পরিবারগুলো মরে গেছে। বিরতির পর আবারও খুলছে দুবাই সাফারি পার্ক। 14 অক্টোবর থেকে শুরু হচ্ছে এর 7ম সিজন। সারা বিশ্বের পর্যটকদের টানতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, রয়েছে রোমাঞ্চকর নানা আয়োজনও। সিরাজুল হকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আবারও খুলছে দুবাই সাফারি পার্ক। 14 অক্টোবর থেকে শুরু হচ্ছে এর 7ম সিজন। 3000-এরও বেশি প্রাণী, 119 হেক্টর পরিবেশ বান্ধব সৌরশক্তি চালিত মাঠ আর অবিস্মরণীয় সাফারি অভিজ্ঞতা অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য। প্রাচীন বেদুইনদের গল্পে যেন মৃদু বাতাসে ভেসে আসে, নিয়ে যায় ইতিহাস আর সংস্কৃতির এক গভীর অধ্যায়ে। টিউন বাসিং, উঠে পিঠে ভ্রমণ আর ব্যালে ড্যান্স, প্রতিটি মুহূর্তে মিশে থাকে আনন্দ, কল্পনা আর অ্যাডভেঞ্চারে। পার্কটি বিভক্ত আফ্রিকান, এশিয়ান, অ্যারাবিয়ান সাফারি গ্রাম সহ একাধিক থিম ভিত্তিক অঞ্চলে। সব এলাকা যুক্ত শাটল ট্রেনের মাধ্যমে ভ্রমণ হবে আরো সহজ ও উপভোগ্য। জিরাফ ও হাতিকে খাওয়ানোর মতো ইন্টারঅ্যাক্টিভ কার্যকলাপ, লাইভ শো এবং জুনিয়র রেজার অনুষ্ঠানের আনন্দ উপভোগ করা যাবে। সবুজ বাগান আর মনোরম প্রাকৃতিক পরিবেশ সবাইকে দিবে এক অনন্য অনুভব। মরুভূমির প্রকৃতির গভীরতায় ডুবে যেতে দুবাই মরুভূমির সাফারিতে রয়েছে ভোরের আলো, সন্ধ্যার নীরবতা আর রাতের তারাভরা আকাশ সবাইকে মুগ্ধ করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসী বাংলাদেশিদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি করতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করতে ওমানে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়ন্স সেলিব্রেশন। বার্কার একটি ফার্ম হাউসে দিনব্যাপী এই আয়োজনে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও পরিবারের সদস্যরা অংশ নেন। উৎসব মুখর এই আয়োজনে ছিল খেলা, পুরস্কার বিতরণ এবং খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট প্রদান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সম্মানিত সভাপতি আশরাফুর রহমান সিআইপি। প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ তানভীর আহমেদ। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন প্রবাসী শিল্পীরা। অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকোয়ারি ফিল্ডসের ম্যাকোয়ারি রোড রিজার্ভে অনুষ্ঠিত হল পুরুষদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক বিশেষ কমিউনিটি বারবিকিউ। এতে প্রধান অতিথি ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড এবং উপস্থিত ছিলেন কাউন্সিলর মাসুদ চৌধুরী ও আশিকুর রহমান ইশ। আয়োজকদের পক্ষে মোহাম্মদ শফিকুল আলম জানান, মিস্টার পারফেক্টের সদস্যরা নিয়মিত সাইক্লিং, কফি আড্ডা এবং অন্যান্য সামাজিক কার্যক্রমেও অংশ নিয়ে একটি সহায়ক কমিউনিটি গড়ে তুলছেন। স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মানবিক কাজে অংশগ্রহণের প্রত্যয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে অস্থায়ী কার্যালয়ে ফেঞ্চুগঞ্জ সোসাইটির সভা অনুষ্ঠিত হয়েছে। 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সজল আলী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। সভায় বনভোজন থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ মানবিক কাজে ব্যয় করার প্রস্তাব নেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা খান। মালয়েশিয়ায় অনুষ্ঠিত চট্টগ্রাম সমিতি ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এএফসি লোহাগড়া। কুয়ালালামপুরের বুকিত বিনতাং সিটি সেন্টারে লালাপোর্ট ফুটসাল হাবে অনুষ্ঠিত এই জমজমাট ফাইনালে টাই ব্রেকারে 3-2 গোলে হারায় সিএফসি সাতকানিয়াকে। প্রথমবার আয়োজিত এই টুর্নামেন্টে চট্টগ্রাম ও কক্সবাজারের 8টি দল অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সভাপতি ইস্কান্দর মনি। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আজিজুল হক। দু 2026-27 মেয়াদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য পদের জন্য এই বছর থেকে সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া চালু করা হয়েছে।
নবায়ন ও নতুন সদস্য হওয়ার আবেদন চলবে 25 অক্টোবর রাত 12টা পর্যন্ত। 26 সেপ্টেম্বর প্রেস ক্লাবে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে বিষয়টি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের এবং পরিচালনা করেন সেক্রেটারি তাইসির মাহমুদ। প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিডনিতে অনুষ্ঠিত হল রাইজনের বিশেষ আয়োজন টি অ্যান্ড টক NDIS এডিশন। 28 সেপ্টেম্বর রবিবার দিনব্যাপী এই অনুষ্ঠানটি ছিল জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা শেয়ার, নেটওয়ার্কিং এবং প্রতিবন্ধী সেবায় বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি উপস্থাপনের একটি মিলন মেলা। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসমা আলম, কামাল পাশা, মিজানুর রহমান সহ আরও অনেকেই। বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি কুইকা। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET এবং শিল্প খাতের বিভিন্ন অংশীজনের যৌথ সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হবে একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে। 28 সেপ্টেম্বর ঢাকায় এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া। স্কুল শিক্ষার্থী ধর্ষণকাণ্ডে দুপক্ষের সংঘর্ষ সহিংসতায় এখনও উত্তাল খাগড়াছড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর ও 2 উপজেলায় বহাল আছে 144 ধারা। এদিকে গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইউপিডিএফ-এর গোলাগুলি হয়েছে। এতে 3 জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর সহিংসতা তৈরি করে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ধর্ষণকাণ্ডের প্রতিবাদে গত কয়েকদিন ধরে অবরোধ, মিছিল, সমাবেশ ও সবশেষ সহিংসতার পর এখন থমথমে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় বহাল রয়েছে 144 ধারা। 7 প্লাটুন বিজিবির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাতে জানা গেছে, রোববার গুইমারা উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় পাহাড়িদের সংগঠন ইউপিডিএফ। এ সময় হামলায় 3 পাহাড়ি নিহত হয়েছেন, আহত হয়েছেন 13 সেনা এবং 3 পুলিশ সদস্য। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থার আশ্বাস দিয়ে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলমান অস্থিরতার কারণে সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা দিয়ে খাগড়াছড়ি সদরে নিয়ে এসেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদেরকে 10:30 সাজেক থেকে বের করে নিয়ে আসছে। তো আমরা দিঘিনালার আগে যে আর্মি ক্যাম্পটা আছে ওইখানে আসার পরে অনেকটা আসার পরে আবার রিটার্ন ব্যাক করে চলে যাচ্ছে। পরিস্থিতি খারাপ শুই না, কালকে অবরোধ, গাড়ি চলবে না। আর আমরা রাত্রে ট্যাক্সি 9টার দিকে 10টার দিকে আমরা গাড়ি উঠছি। আন্দোলনের নামে সহিংসতা তৈরি করে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। জেলা প্রশাসক আয়োজিত মতবিনিময় সভা শেষে এসব কথা জানান তিনি। আমরা এখন ইলেকশন ছাড়া কোনো কিছু চিন্তা করছি না। আমরা কাউকে এই সুযোগ দিতে চাই না যে ইলেকশনটা বন্ধ করো, এটা এই চিন্তা আমাদের আর নাই। আমরা অলরেডি ওই লাইনে হাঁটতেছি যে ইলেকশন করবোই আমরা ফেব্রুয়ারির মধ্যে। এদিকে খাগড়াছড়ির চলমান সংকট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বিষয়ে আলোচনা চলছে, পরবর্তীতে জানানো হবে। আমাদের দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা হয়েছে। আপনারা জানেন গতকালকে একটা পার্বত্য জেলা খাগড়াছড়িতে একটা ঘটনা ঘটছে, ওইটা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এর প্রতিবাদে অবরোধ ডাকার পর প্রশাসনের পক্ষ থেকে শনিবার বেলা 2টা থেকে 144 ধারা জারি করা হয়। ডেস্ক রিপোর্ট। 2026 সালের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। গতবারের তুলনায় বিমান ভাড়া সহ হজের খরচ কমেছে প্রায় 18,000 টাকা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা হজের প্যাকেজ ঘোষণা করে জানান, সরকারি বেসরকারি 2 মাধ্যমেই নিবন্ধন কার্যক্রম 12 অক্টোবর পর্যন্ত চলবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬শে মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এতে বাংলাদেশ থেকে সম্ভাব্য ১,২৭,১৯৮ জন মুসল্লি হজে যেতে পারবেন বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, সরকারিভাবে ৩টি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। প্রথম প্যাকেজ ৬,৯০,৫৯৭ টাকা, দ্বিতীয় প্যাকেজ ৫,৫৮,৮৮১ টাকা, তৃতীয় প্যাকেজ ৪,৬৭,০০০ টাকা। ২০২৬ সালের হজে সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয়ের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের খরচের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাব করে প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোন খাতের খরচ বৃদ্ধি হ্রাস করা হলে কোন খাতের সে অনুসারে প্যাকেজ মূল্য বৃদ্ধি বা হ্রাস করা হবে। এছাড়া বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের মূল্য ৫,৯,১৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এজেন্সির মাধ্যমে যাওয়া হজ যাত্রীদের চুক্তি মতো সেবা না দিলে কিংবা কোনো অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। সিদ্ধান্ত নিয়েছি সিভিল সার্জন অথবা গভর্নমেন্ট অ্যাপ্রুভড হসপিটালের ডাক্তারের সনদ ছাড়া আমরা কাউকে হজে অ্যালাউ করব না। একজন হাজি যখনই হজে যাবেন এজেন্সির সাথে তাকে চুক্তিবদ্ধ হতে হবে। কোন মানের হোটেলে রাখবেন, কত দূরে রাখবেন, কি কি ফ্যাসিলিটিস দিবেন, এর ভিতরে ওই হাজি সাহেব মদিনায় কতদিন থাকবেন, এজেন্সির লোকদের সাথে এটা চুক্তিতে হতে হবে। আগামী বছর ৭০ বছরের ঊর্ধ্বে কেউ যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সাথে নিতে হবে এবং ডাক্তারি সার্টিফিকেট লাগবে। ৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা দেওয়া শুরু হবে। ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডিসেম্বরে নয়, জাতীয় নির্বাচনের পর হবে অমর একুশে বইমেলা। ডিসেম্বরে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি তা আবারও স্থগিত করা হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। জেনজি বিক্ষোভের নেতৃত্ব দেয়া সোনম ওয়াংচুকের গ্রেফতারের পরও শান্ত হয়নি ভারতের লাদাখ। এখনও সেখানে বিরাজ করছে ক্ষোভ আর চাপা আতঙ্ক। ওয়াংচুকের মুক্তির দাবিতে উত্তরাখণ্ড ও বিহারেও বিক্ষোভ হচ্ছে। পঞ্চম দিনের মতো জারি রয়েছে কারফিউ, বন্ধ মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, জেনজিদের হাতিয়ার করে লাদাখকে অস্থিতিশীল করতে চেয়েছিল ওয়াংচুক। আর এদিকে দমন পীড়ন বন্ধ করে জেনজিদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। জম্মু ও কাশ্মীরের মুকুট হিসেবে পরিচিত লাদাখ মঠ, হিমবাহ ও ভূকৌশলগত গুরুত্বের জন্য সুপরিচিত। সম্প্রতি সহিংসতার কারণে এবার শিরোনামে এসেছে লাদাখ। রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ৬ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে সেখানে জ্বলছে বিক্ষোভের আগুন। অব্যাহত রয়েছে কারফিউ। যদিও শনিবার কয়েক ঘন্টার জন্য শিথিল করা হয়েছিল কারফিউ। বন্ধ আছে মোবাইল ও ইন্টারনেট সেবাও। এই ঘটনা লাদাখের শান্তিপূর্ণ ভাবমূর্তিতে আঘাত এনেছে বলে মনে করা হচ্ছে। এই সহিংসতা ও অস্থিতিশীলতার কেন্দ্রে রয়েছেন সোনম ওয়াংচুক, যিনি একসময় লাদাখের জলবায়ু যোদ্ধা হিসেবে বেশ প্রশংসিত হয়েছিলেন। এরই মধ্যে তিনি গ্রেফতারও হয়েছেন। আটক করা হয়েছে আরও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, জেনজিদের হাতিয়ার করে অযৌক্তিক দাবি সামনে এনে লাদাখে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছিল সোনম ওয়াংচুক। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তাও দিয়েছে দিল্লি। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে লাদাখের মানুষ। গ্রেফতার, নির্যাতন করে জেনজিদের দমানো যাবে না বলেও সতর্ক করেন তিনি। গেল ২৪ সেপ্টেম্বর লাদাখের লেতে জেনজিদের বিক্ষোভে ব্যাপক সহিংসতা হয়, যা দ্রুত বিশৃঙ্খলায় রূপ নেয়। এতে ৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। আসমাতুলি, নিউজ 24। দর্শকের এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।